যখন ঝড় ওঠে, প্রবল বৃষ্টিপাত হয়, সমুদ্র উত্তাল হয়ে যায়, ঠিক ওই সময়টায় কিন্তু প্রয়োজন হয় একটা মজবুত বাঁধের, যে বাঁধটা কোনো বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে রক্ষা করে। ঠিক আজকে আইএসএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে ম্যাচটা কিন্তু লিগ শিল্ড ডিসাইডারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটাতে কিন্তু আমরা একটা বাঁধ দেখলাম, কিন্তু সেই বাঁধটা না তৈরি হয়েছিল টম অলরেড, আলবার্তো রড্রিগেস, দীপেন্দু বিশ্বাস এবং দ্য আনস্টপেবল, আনবিটেবল শুভাশিস বোসকে নিয়ে। আর ঠিক যে মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসির একের পর এক আক্রমণ ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল প্রথম থেকেই, খেলার শুরু থেকেই, সেই আক্রমণগুলো কিন্তু বারবার প্রতিহত হচ্ছিল এই চারজনের দ্বারা তৈরি এক অপ্রতিরোধ ডিফেন্সিভ লাইনের মাধ্যমে। আর তার পেছনে ছিলেন বরাবরের মতন সবচেয়ে ভরসাযোগ্য, সবসময়ই যিনি একটা নিশ্চয়তা দেন ওই গোল পোস্টের নিচে, সেই বিশাল কাইত। তিনিও কিন্তু আজকে অসাধারণ কিছু সেভ করেছেন, যার ফলে আমরা প্রথম থেকেই কিন্তু দেখলাম বহুবার কেরালা ব্লাস্টার্স এফসি আক্রমণ তুলে আনলেও সেখান থেকে কিন্তু গোলটা করতে পারেনি। আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলতে হয়, আজকের ম্যাচে প্রথম থেকেই না একদম এই মোহনবাগানকে বড় অচেনা লাগছিল। এই ধরনের খেলা আমি কিন্তু খুব সচরাচর এই সিজনে অন্তত আইএসএলে তাদের দেখিনি, যেখানে প্রথম থেকেই তাদেরকে ভীষণ প্রেশারে মনে হচ্ছিল এবং ডিফেন্স লাইনের উপর এতটা প্রেশার প্রথম থেকেই কেরালা ব্লাস্টার্স এফসি যে রাখতে পেরেছিল, সেইখান থেকেই মোহনবাগানের খেলাটা কিন্তু আরও বেশি ছন্নছাড়া হয়ে গেল। বিশেষ করে আজ কিন্তু মিডফিল্ডে খেলতে নেমেছিলেন আপুইয়া এবং দীপক টাংরি। আপুইয়া গত ম্যাচটা কার্ড সমস্যার কারণে কিন্তু খেলেননি, কিন্তু তিনি এই ম্যাচে ফিরে যে খেলাটা দেখালেন সেটা কিন্তু কখনোই আপুইয়া সুলভ খেলা নয়। আপুইয়ার কাছ থেকে যে ধরনের থ্রু পাস, যে ধরনের অ্যাকুরেট পাসিং আমরা এতগুলো ম্যাচে দেখে এসেছি, সেটা কিন্তু আজকে টোটালি আমার মিসিং লেগেছে। আর তার সঙ্গে সঙ্গে দীপক টাংরি, তার কিন্তু ফাইনাল থার্ডে বল সাপ্লাইয়ের ক্ষেত্রে আজকে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে দেখলাম, যার ফলে মিডফিল্ড থেকে যে খেলাটা তৈরি হয়, যেখান থেকে দুটো উইংকে ইউজ করে বারবার প্রত্যেকটা ম্যাচে আক্রমণগুলোকে তৈরি করে মোহনবাগান, সেটা কিন্তু আজকে খুব একটা দেখা গেল না। বিশেষ করে মনবীর সিং আজকে কিন্তু প্রথমার্ধে খুব একটা বলই পাননি। উল্টো দিকে লিস্টান কোলাসো যেভাবে রান করে বারবার ভেতরের দিকে ঢুকে যাচ্ছিলেন, একের পর এক ডিফেন্ডারদের পিট করে, সেখানে কিন্তু আজকে তিনি বোঝালেন যে তিনি এই দলটার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হল আজকের ম্যাচে প্রথম থেকেই কিন্তু দলে ছিলেন জেসন কামিংস। তিনি কিন্তু মাঝখান থেকে অপারেট করছিলেন, মিডফিল্ডটাকে ধরে রাখার দায়িত্বটাই কিন্তু তার উপর ছিল, সেখান থেকে পাস বাড়ানোর দায়িত্ব ছিল তার উপর, যেখান থেকে গোলের চান্স তৈরি হবে। হ্যাঁ হয়েছে, তিনি কিন্তু ভালো কয়েকটা পাস বাড়িয়েছেন যেখান থেকে গোল হয়েছে, কিন্তু অপোনেন্ট ডিফেন্ডার বা মিডফিল্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করে সেখান থেকে বল স্ন্যাচ করার যে একটা ব্যাপার থাকে, যেখান থেকে আরও কুইকলি কাউন্টার অ্যাটাকগুলো তৈরি করা যায়, সেই রকম কি কোনো এফর্ট আমরা আজকে অন্তত জেসন কামিংসের থেকে দেখতে পেয়েছি? এটা দেখো, এটা আমার একদম ব্যক্তিগত একটা মতামত। আমার যেটা মনে হয়েছে যে তার জায়গায় যদি অন্তত সেকেন্ড হাফ থেকে, ফার্স্ট হাফটা ঠিক আছে, ফার্স্ট হাফটা তিনি সুযোগ পেয়েছেন, যথেষ্টই ভালো খেলেছেন, কিন্তু তার যে এফর্ট মিডফিল্ডে অপোনেন্টের উপর প্রেশার করা, সেটা আমার মনে হয় দিমিত্রি পেত্রাতস আরও বেটার করতে পারেন। তাই অন্তত সেকেন্ড হাফে আরও আগে থেকে যদি দিমিত্রি পেত্রাতসকে নামাতেন কোচ হোসে মলিনা, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডারদের এবং মিডফিল্ডারদের উপর আরও বেশি প্রেশার ক্রিয়েট হতো, সেখান থেকে কিন্তু গোলের চান্সেসও ক্রিয়েট হতে পারত। এটা একদমই আমার ব্যক্তিগত একটা মতামত, এবং এটার সঙ্গে কারা কারা সহমত বা কারা দ্বিমত পোষণ করছো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিও। আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আজ কিন্তু দিমিত্রি সেকেন্ড হাফে শেষ কোয়ার্টারের একটু আগে মাঠে নেমেছিলেন, এবং যেটুকু তিনি খেললেন,
যে কয়েকটা পাস বাড়ালেন, অন্তত তিনি কিন্তু চেষ্টা করছিলেন যেখান থেকে গোল করা যায় বা গোলের চান্স ক্রিয়েট করা যায়, এবং তিনি নিজে কিন্তু একটা গোল করতেও গিয়েছিলেন, যদিও সে শটটা গোল পোস্টের উপর থেকে চলে যায়। তবে ওই বলটা যদি তিনি মাইনাস করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু জেমি ম্যাকলারেন তার হ্যাটট্রিকটা করে ফেলতে পারতো। তবে আমার মনে হয় যে আগামী ম্যাচগুলোতে আরও একটু বেশি সময় পেলে হয়তো দিমিত্রি পেত্রাতস আরও ভালো ফুটবল খেলবেন। যেরকম দিমিকে দেখে আমরা অভ্যস্ত, অবশ্যই হয়তো সেই রকম দিমিকেই আমরা আবারও দেখতে পাবো। আজ কিন্তু বেশ কয়েকটা ভালো বল তিনি রেখেছিলেন, এটা বলাই যায়। তবে দিমিত্রি পেত্রাতসের যে অপোনেন্টকে অ্যাট্যাক করার একটা মাইন্ডসেট, অপোনেন্ট ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করা, মিডফিল্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করা, সেখান থেকে কিন্তু অনেক সময় গোলের বল তৈরি হয় বা গোলের চান্সেস তৈরি হয়। সেটা আমি খুব একটা জেসন কামিংসের খেলায় দেখতে পাইনি আজকে। তিনি হয়তো ভালো কয়েকটা বল রেখেছেন, ভালো কয়েকটা পাস বাড়িয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু এই যে প্রেশারটা সেটা কিন্তু জেসন কামিংস খুব একটা করতে পারেননি, এটা আমি মনে করি। এখন এটা হতে পারে যে দুজন প্লেয়ারের খেলার স্টাইল দুরকম, দুজন দুরকমভাবে খেলেন, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়েছে আজকের খেলা দেখে, বা আমি যেটাকে মিস করেছি সেই জায়গাটাই আমি তোমাদেরকে বললাম। এবার আসা যাক এমন একজন মানুষের কথায়, যাকে কিন্তু যখন প্রথম তিনি এসেছিলেন তখন প্রথম কয়েকটা ম্যাচ দেখার পর তার পারফরমেন্স নিয়েও কিন্তু কিছু কিছু প্রশ্ন উঠেছিল, কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছেন, যত ম্যাচ যাচ্ছে, যত টুর্নামেন্ট এগোচ্ছে, তত কিন্তু তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে তাকে কেন অস্ট্রেলিয়ান ফুটবলে লেজেন্ড বলা হয়। আজকে যদি ম্যাচটা নিয়ে কথা বলি না, প্রথম থেকেই বেশ কিন্তু আক্রমণাত্মক মেজাজে ছিল কেরালা ব্লাস্টার্স এফসি। সেই জায়গা থেকে এগেনস্ট দ্য রান অফ প্লে যেভাবে 25 মিনিটের মাথায় লিস্টন দুর্দান্তভাবে ইনসাইড আউটসাইড কাট করে ভেতরের দিকে ঢুকে গেলেন, এবং সেখানে কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডারদের প্রায় ভেলকি দেখিয়ে যে পাসটা ম্যাকলারেনের উদ্দেশ্যে রাখলেন, সেখান থেকে যেভাবে তিনি ফিনিশ করলেন ম্যাকলারেন, এইখান থেকে কিন্তু বোঝা যায় যে প্লেয়ারটা কোন ক্যালিবারের, প্লেয়ারটা কোন লেভেলের, এবং তিনি যে লেভেলের পারফরমেন্স করে এসেছেন এতদিন, সেই লেভেলটাকেও ছাড়িয়ে যাওয়ার রাস্তায় কিন্তু এবার হয়তো জেমি ম্যাকলারেন এগোচ্ছেন। এবং সেকেন্ড গোলটা যেটা জেসন কামিংস একটা অ্যাহেড ওভারের বল রেখেছিলেন, সেটাকে তিনি রিসিভ করলেন না, জাস্ট একটা ওই রানিং বলটাকেই একটা চিপ করে দিলেন গোলকিপারের মাথার উপর থেকে। জাস্ট আউটস্ট্যান্ডিং। সত্যি এই ধরনের শট বা এই ধরনের গোল এই ধরনের প্লেয়ারের থেকেই দেখা যায়, আর এইগুলো দেখার জন্যই হয়তো বহু দূর থেকে বহু মানুষ বারবার মাঠে ফিরে আসেন। ঠিক যেমন আজকে আমরা দেখলাম যে কেরালার মাঠে যেভাবে মোহনবাগান সাপোর্টাররা সাপোর্ট করলেন গোটা দলটাকে, ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। এ যেন সমর্থক এবং সমস্ত প্লেয়ারদের এক দুর্দান্ত সুন্দর মেলবন্ধন, যেটা হয়তো এই দলটাকে এই সাফল্যের পথে দিনের পর দিন নিজেদের সেরা পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করছে। আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার্স প্রচুর সুযোগ পেয়েছে গোল করার, কিন্তু তারা গোল করতে পারেনি। উল্টো দিকে মোহনবাগান যে কটা সুযোগ পেয়েছে সেখান থেকে কিন্তু তারা গোল করার চেষ্টা করেছে এবং গোলে কনভার্ট করেছে। এইটাই হয়তো এই দলটার মূল মন্ত্র। যেদিন তারা তাদের থেকে যে পারফরমেন্স আমরা আশা করি সেই পারফরমেন্স দেখতে পাই না, যে ফ্লুয়েন্স ফুটবল আমরা তাদের থেকে আশা করি সেটাও খুব একটা দেখা যায় না, কিন্তু স্কোর লাইনটা দেখলে বোঝা যায় যে সেই ম্যাচটাতেও কিন্তু এই দলটা 3-0 গোলে জেতে, এবং এই নিয়ে বিশাল কায়েত কিন্তু হয়তো তার 13 নম্বর ক্লিনশিটটা এই মরশুমে রেখে দিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিগ শিল্ডের দৌড়ে কিন্তু আরও খানিকটা এগিয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। তাদের সংগ্রহে এখন রইল 49টা পয়েন্ট, আর হাতে রইল এখনও 3-3টে ম্যাচ। এখন দেখা যাক সেখান থেকে তারা কি পারফরমেন্স করে। 3টে ম্যাচ যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু আইএসএলের হিস্ট্রিতে আই থিঙ্ক সবচেয়ে বেশি পয়েন্ট অধিকার করার দল হবে এই দলটি, অর্থাৎ মোহনবাগান। তবে এই সব কিছুর মধ্যেও এত ভালো একটা ম্যাচ হওয়া সত্ত্বেও, এত ভালো একটা ফলাফল মোহনবাগানের পক্ষে যাওয়া সত্ত্বেও, একটা চিন্তার কারণ কিন্তু রয়েই গেল। সেটা হলো মনবীর সিং। আজকের ম্যাচে মনবীর হয়তো খুব বেশি বল পাননি, তবে যেভাবে তিনি ডিফেন্সে এসে ডিফেন্সকে সাহায্য করছিলেন, বিশেষ করে দীপেন্দু বিশ্বাসকে একটা
দারুণ রকম সাপোর্ট করছিলেন, সেখানে কিন্তু তার ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না। এবং তিনি যে কটা বল পেয়েছেন সেখান থেকেও কিন্তু আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছেন। এবং কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখলাম তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে। দেখা যাক এখন তার ইনজুরিটা আদৌ গুরুতর নয় নাকি খুব তাড়াতাড়ি তিনি আবারও মাঠে ফিরবেন। এই বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর হ্যাঁ, এই টিমটার আরও একটা স্পেশালিটি হলো এই টিমটার ডিফেন্ডাররাও গোল করে, যেটা আমরা সারা মরশুম জুড়ে দেখে এসেছি। আজকেও কিন্তু তার কোনো অন্যথা হলো না। যেভাবে দীপক টাংরির একটা ডিফ্লেক্টেড শট থেকে আলবার্তো রড্রিগেস গোল করে গেলেন, সেখানে কিন্তু ডিফেন্ডারদের নামের পাশে আরও একটা গোল হয়ে গেল। এই যে একটা সংঘবদ্ধ প্রয়াস প্রত্যেকটা ম্যাচ জেতা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে, এইখানেই কিন্তু এই টিমটাকে সমস্ত টিম থেকে আলাদা করা যায়। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে টিম বন্ডিং, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের নিজেদের মধ্যে যে বোঝাপড়া, যে আত্মবিশ্বাস। আমরা অনেক সময় বলে থাকি যে লিস্টন নিজে গোল করার চেষ্টা করে, নিজে শট করার চেষ্টা করে। হ্যাঁ, সে করে, কিন্তু আজকে একটা বল লিস্টন পেয়েছিল যেখান থেকে কিন্তু সে নিজে গোল করতে পারত, কিন্তু সেই সময় জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ছিলেন নিজের তৃতীয় গোলের সন্ধানে, অর্থাৎ হ্যাটট্রিকটা পূরণ করার জন্য। সেক্ষেত্রে লিস্টন কিন্তু নিজের গোলের কথা চিন্তা না করে তাকে কিন্তু মাইনাসটা করেছিল। যদি তিনি গোলটা করতে পারতেন হয়তো তিনি হ্যাটট্রিকটাও করতে পারতেন। ঠিক এই জিনিসগুলোই হয়তো এই দলটাকে সেরা হওয়ার দিকে বারবার প্রতিবার এগিয়ে নিয়ে যায়। কি ঠিক বললাম তো? তো এই বিষয়ে তোমাদের কি মতামত? আজকে যারা তোমরা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।